তো ঠিক আছে, আমরা শুরু করি। আজকে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আজকে আমরা আলোচনা করবো ইলেকট্রন আসক্তি নিয়ে। ইলেকট্রন আসক্তি, আসক্তি কথা অর্থটা কি? আসক্তি কথা অর্থ হচ্ছে অন্য একজনের প্রতি একটা টান যেটা কাজ করে সেটা হচ্ছে আসক্তি। আচ্ছা, একটা জিনিস তুমি চিন্তা করো, একটা পরমাণু বর্তমানে যে অবস্থায় থাক না কেন, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেলে এটাকে আমরা কি আসক্তি বলতে পারি, নাকি বাইরে থেকে যখন একটা ইলেকট্রন আসবে বা ওই ইলেকট্রনের প্রতি এর একটা লোভ কাজ করবে সেটাকে আমরা আসক্তি বলতে পারি? নিঃসন্দেহে আমরা কিন্তু বলতে পারি বাইরে থেকে একটা ইলেকট্রন আসবে, এটা হচ্ছে একটা আসক্তি। এটা যদি আসক্তি হয়ে থাকে তাহলে আমরা সিম্পল যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে, এটা একটা পরমাণু যদি হয়, হয়তো অনেকগুলো কক্ষপথ আছে, অসীম দূরত্ব থেকে একটা ইলেকট্রন ছিল। এই অসীম দূরত্ব ইলেকট্রনটার প্রতি এই নিউক্লিয়াসের যে আকর্ষণ সেটা হচ্ছে মূলত আমার কি ইলেকট্রন আসক্তি। এখন আসলে ওটা ইলেকট্রন আসক্তি বলতে কি, যে ওই যে শক্তিটা বিকৃত হয় সেটা আছে, ওটা আমরা পরে বলি। সিম্পল ভাবে আগে বোঝার চেষ্টা করি, আমরা বইয়ের ভাষা একটু পরে যাব। তাহলে এই ইলেকট্রনটার প্রতি এই নিউক্লিয়াসের যে একটা আকর্ষণ বল কাজ করবে সেটাই কিন্তু আমরা মূলত আমরা ধরে নিচ্ছি এটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। এখন বিষয়গুলো কাজ করে কিভাবে? প্রথম কথায়, গতকাল যখন আমরা ক্লাস নিলাম আমরা একটা জিনিস আগে শিখে আসছিলাম, সেটা হচ্ছে ইলেকট্রন যখন উপর থেকে নিচে যায়, নিচ থেকে যখন উপরে যায় অথবা উপর থেকে যখন নিচে আসে, শক্তি শোষণ বা বিকিরণ কিছু একটা ঘটে। ওই জিনিসটা আমরা আরেকবার রিপিট করে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, কারণ ওই জিনিসটা আমার এখানে প্রয়োজন আছে। একটা পরমাণু দুইটা কক্ষপথ আমি বিবেচনা করলাম, এটা ধরে নিলাম দ্বিতীয় কক্ষপথ, এটা ধরে নিচ্ছি তৃতীয় কক্ষপথ। একটা ইলেকট্রন ছিল এখানে, এই ইলেকট্রন ধরে নিচ্ছি যখন দ্বিতীয় কক্ষপথ থাকে তার শক্তির মানটা ধরে নিলাম 50 একক। যখন সেটা তৃতীয় কক্ষপথ থাকে ধরে নিচ্ছি তার শক্তির মানটা 70 একক। এবং এই দুটা কক্ষপথের মাঝখানে একটা শক্তির পার্থক্য থাকবে যেটাকে আমরা বলতে পারি ডেল্টা ই। এখন হিসাব নিকাশ করলে ডেল্টা ই মানটা আসবে 20 একক। এগুলো সবগুলো আমরা ধরে নিই আমার, তো ধরে নিলাম এরকম আমরা। তাহলে এখন যদি আমরা খেয়াল করি, এই ইলেকট্রন যদি চাই আমি নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে যেতে হলে তাকে 50 শক্তি ছিল, তাকে 70 একক শক্তি অর্জন করতে হবে। অর্থাৎ 70 যেতে চাইলে তাকে বাইরে থেকে বর্তমান শক্তির প্রয়োজন, এই দুটা পার্থক্য, অর্থাৎ 20 একক শক্তি তাকে প্রয়োজন, তাকে তো প্রয়োজন হবে। তখন করবে কি, এই ইলেকট্রনটা বাইরে থেকে 20 একক শক্তি সে শোষণ করবে, শোষণ করে নিচ থেকে উপরে কক্ষপথে চলে যাবে। তাহলে আমরা একটা জিনিস এখানে খেয়াল করলাম, নিচের কক্ষপথ থেকে উপরে কক্ষপথে একটা ইলেকট্রন যেতে হলে সেই ক্ষেত্রে তাকে শক্তি বাইরে থেকে শোষণ করতে হয়। আবার আমরা ধরে নিচ্ছি একটা ইলেকট্রন ছিল এখানে উচ্চতম কক্ষপথে, উচ্চতম কক্ষপথ থেকে সে যদি কখনো নিম্নতম কক্ষপথে আসতে চায়, যেহেতু এখানে উচ্চতম কক্ষপথ শক্তিমানটা বেশি 70 একক, এখানে শক্তিমানটা কম 50 একক, তাহলে এখান থেকে যখন এখানে আসবে তার শক্তি কিন্তু বর্তমানে ফিক্সড হবে 50 একক। তাহলে আমরা বলতে পারি যে এই যে 20 একক যে অতিরিক্ত যে শক্তি ছিল সে কি করবে, সেটা কিন্তু বিকৃত করে দিবে, অর্থাৎ সে শক্তিটা ইমিট করে দিবে, ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা এখানে দুটা কথা শিখে রাখলাম। এক নম্বর কথা, নিম্নতম কক্ষপথ থেকে উচ্চতম কক্ষপথে একটা ইলেকট্রন যেতে চাইলে তাকে বাইরে থেকে শক্তি শোষণ করতে হয়। একটা ইলেকট্রন যদি উচ্চতম কক্ষপথ থেকে নিম্নতম কক্ষপথে আসতে চায় তাকে শক্তিটা বিকিরণ করে দেয় সে। তাহলে আমাদের আজকে দরকার, গতকাল আমরা যেটা বললাম সেটা যে এটা আয়নীকরণ শক্তি ব্যাপারটা ছিল যে এই বিষয়টা নিয়ে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিতীয় যে কেসটা, সেটা আমার দরকার আজকে। তাহলে আমরা আজকে মনে রাখবো একটা ইলেকট্রন উচ্চতম কক্ষপথ থেকে যত নিচে আসতে থাকবে সে ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকবে। এখন আমরা এই ইলেকট্রন আসক্তির মেন থিমটা একটু আমরা বোঝার চেষ্টা করব। ধরে নিচ্ছি এটা একটা পরমাণু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস এর প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, তৃতীয়, এটা চতুর্থ, এভাবে যেতে যেতে অনেক দূর হয়তো বা অসীমে হয়তো একটা 20 নম্বর কক্ষপথ বা যেটাই থাক না কেন 20 নম্বর কক্ষপথ হতে পারে। এটা এমন না যে আমাদের বইয়ে মাত্র পর্যায় সাথে 7টা পর্যায় বলে 7টা কক্ষপথ থাকবে, এমন না। আসলে কক্ষপথ আমরা অনেকগুলোই কল্পনা করে নিতে পারি। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি অসীম দূরত্বে একটা ইলেকট্রন ছিল। অসীম দূরত্বে ইলেকট্রনটা যখন থাকবে, এই ইলেকট্রনটা চাচ্ছে এই নিউক্লিয়াস একে আকর্ষণ করবে, অর্থাৎ এই নিউক্লিয়াসটা বাইরে থেকে একটা অসীম দূরত্বে একটা ইলেকট্রনকে সে আকর্ষণ করে ভিতর দিকে নিয়ে আসার চেষ্টা করবে। বা ইলেকট্রনটাও সেই পজিটিভ, যেহেতু হচ্ছে পজিটিভ হচ্ছে আমার চার্জ,
ইলেকট্রন নেগেটিভ চার্জ, ইলেকট্রন স্বভাবতই চাইবে এখানে চলে আসতে বা এর কাছাকাছি আসতে চাইবে। তখন আমরা জানি যখন আসতে চাইবে আস্তে আস্তে কোন একটা পর্যায়ে অনেকগুলো কক্ষপথ পাড়ি দিয়ে তাকে উপর থেকে বারবার ক্রমাগত তাকে নিচে আসতে হবে। ক্রমাগত নিচে আসতে গিয়ে তাকে কোন একটা কক্ষপথে ফিক্সড হতে হবে। এখন আমরা ধরে নিচ্ছি এই ইলেকট্রনটা প্রথম কক্ষপথে, এটা হচ্ছে n = 1, n = 2, n = 3, n = 4 এভাবে চলতে থাকে আর কি। তো ধরে নিলাম ইলেকট্রনটা প্রথম কক্ষপথে আসতে চায়। তাহলে প্রথম কক্ষপথ যখন আসতে চাইবে ছিল কিন্তু অনেক উচ্চতম একটা কক্ষপথে। একটু আগে আমরা শিখে আসলাম উচ্চতম কক্ষপথে কোনো ইলেকট্রন যদি ক্রমাগত সে নিচের শক্তি স্তর নেমে আসতে থাকে তাকে কিন্তু প্রতিনিয়ত আমাকে শক্তি বিকিরণ করতে হয়। তাহলে এই শক্তি স্তর যখন হচ্ছে এই অসীম দূরত্ব বা অসীমে যে শক্তি স্তর ছিল এখান থেকে ইলেকট্রন যখন এই শক্তি স্তর আসতে চাইবে তার কিছুটা হলো শক্তি শোষণ করতে বিকিরণ করে দিতে হবে, শক্তি তাকে কিছুটা ইমিট করে দিতে হবে, শক্তি কিছুটা ছেড়ে দিতে হবে। এই কক্ষপথ থেকে যখন আবার লাফিয়ে যখন আবার নিচের কক্ষপথে আসবে কিছু পরিমাণ শক্তি আবার তাকে বিকিরণ করতে হবে। এভাবে ক্রমাগত যত নিচের দিকে আসতে থাকবে তা কিন্তু শক্তি ততটা বিকিরিত করতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে যখন ফিক্সড হতে চায়, ফিক্সড হওয়ার আগে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সে ইমিট করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। এই যে যেই শক্তিটা ছেড়ে দিল এই ইলেকট্রনটা উচ্চতম কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসার সময় যেই শক্তিটা ছেড়ে দেয় সেই বিকৃত শক্তিটা অ্যাকচুয়ালি আমার ইলেকট্রন আসক্তি, যেটাকে আমরা বলে থাকি যে অসীম দূরত্ব থেকে এক মোল ইলেকট্রনকে পরমাণুতে নিরপেক্ষ পরমাণুতে নিয়ে এসে বা হচ্ছে একটা আধানগ্রস্ত পরমাণুতে নিয়ে এসে তাকে একটা চার্জ বিশিষ্ট মাইনাস চার্জ বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু সৃষ্টি হতে যে পরিমাণ শক্তি আমার নির্গত হয় তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। তো আমাদের ইলেকট্রন আসক্তিটা কিন্তু ঘটে হচ্ছে গ্যাসীয় ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। শুধুমাত্র গ্যাসীয় ক্ষেত্রে আমরা ইলেকট্রন আসক্তিটা আমরা কাউন্ট করতে পারবো যখন একটা বস্তু যখন গ্যাসীয় অবস্থায় থাকে এবং সেটা হতে হবে বিচ্ছিন্ন পরমাণু। যারা গতকালের ভিডিওটা দেখো নাই তাদের আমি বলবো যে গতকালেরটা আরেকবার একটু দেখলে আর একটু ক্লিয়ার হতো। তো যাই হোক, তাহলে এটা গ্যাসীয় অবস্থায় হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু ইলেকট্রনটা যত ক্রমাগত নিচের দিকে আসবে তত তাকে প্রতিনিয়ত শক্তি বিকিরণ করতে হবে। আর বিকিরণ করার অর্থ হচ্ছে সে শক্তি নির্গত করে, তার মানে আমরা কিন্তু শক্তি পাচ্ছি। আর শক্তি পাওয়া গেলে আমরা বলতে পারি ইলেকট্রন আসক্তি একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি 2 নম্বর কথা, এটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। ইলেকট্রন আসক্তি একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাতে আবার একটু ফেরত আসি। তাহলে আমরা যেটা বললাম এখান থেকে ইলেকট্রনকে নিচের দিকে আসতে, অর্থাৎ এগুলো তো উচ্চতম শক্তি স্তর ছিল, এগুলো হচ্ছে নিম্নতম শক্তি স্তর। যত এদিকে আসবে নিউক্লিয়াসের যত কাছাকাছি আসবে সে হচ্ছে নিম্নতম শক্তি স্তর। তাহলে উচ্চতম শক্তি স্তর থেকে নিম্নতম শক্তি স্তর আসতে হলে তাকে প্রতিনিয়ত শক্তি বিকিরণ করতে হচ্ছে। তাহলে যতটুকু বিকৃত করলো ধরে নিলাম একটা যা করে করুক সেটা আমার বিষয় না। আমি এখন আর একটা কেস খেয়াল করবো, সেটা হচ্ছে একটা সবুজ কালার দিয়ে আমি একটা ইলেকট্রন দেখালাম। এই ইলেকট্রন যদি আমি খেয়াল করি, এই ইলেকট্রনের ক্ষেত্রে আমি দেখবো এই ইলেকট্রনটা হয়তো বা প্রথম কক্ষপথ না এসে সে চাইলে দ্বিতীয় কক্ষপথ সে থেমে যাবে। অর্থাৎ ধরে নিচ্ছি এমন একটা পরমাণু যেটা সর্বশেষ কক্ষপথটা দ্বিতীয় কক্ষপথ। তাহলে এই ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে যখন আসবে, দ্বিতীয় কক্ষপথে আসতে হলে তাকে অবশ্যই কিছু পরিমাণ শক্তি তাকে বিকিরণ করতে হবে। এখন যদি আমরা খেয়াল করি আমরা কিন্তু বলতে পারি প্রতিনিয়ত ক্রমাগত হচ্ছে প্রতিটা ধাপ থেকে যখন নিচের ধাপে নেমে আসবে ক্রমাগত তাকে শক্তি বিকিরণ করতে হয়। তাহলে এখানে শক্তি বিকিরণ করবে, এখানে বিকিরণ করবে, এখানে বিকিরণ করবে, এই পর্যন্ত গিয়ে থেমে যাবে। কিন্তু এটা যদি আমরা খেয়াল করি এখানে বিকিরণ করবে, এখানে বিকিরণ করবে, এখানে এখানে এখানে, এবং অতিরিক্ত হচ্ছে এই জায়গাতে একটা শক্তি বিকিরণ করবে, এই জায়গাতে একটা শক্তি বিকিরণ করবে, যেটা হচ্ছে এই সবুজ ইলেকট্রনটা ওই পরিমাণ শক্তি বিকিরণ করেনি। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে কালো কালার যে ইলেকট্রন ছিল সেটার আমার ইলেকট্রন আসক্তির পরিমাণটা বেশি হবে। কেন বেশি? কারণ আমরা একটু আগে বললাম মূলত যে বিকিরণ করে দেয় শক্তিটা, সেই বিকৃত শক্তিটা হচ্ছে আমার মূলত ইলেকট্রন আসক্তি। তাহলে এখানে কালো কালার ইলেকট্রনের জন্য বিকৃত শক্তি মানটা কিন্তু বেশি হবে, তখন আমরা বলতে পারি এখানে ইলেকট্রন আসক্তি মানটাও বেশি। আবার সবুজ কালার ইলেকট্রন যেহেতু দ্বিতীয় কক্ষপথে শেষে থেমে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে একে একটা ধাপ অতিক্রম করতে হলো কম, তাহলে শক্তি একটু হলেও কম বিকিরণ করবে। আমরা বলতে পারি সবুজ কালার ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি মানটা হবে এটার তুলনায় হবে এটা কম। এখন গভীরভাবে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, 1 নম্বর কক্ষপথ পর্যন্ত যে মৌলটা থাকবে
বা যে ইলেকট্রনটা সর্বশেষ ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে যদি থাকে, অর্থাৎ 1 নম্বর কক্ষপথে তার হচ্ছে পরমাণু আকারটা শেষ, তাহলে এটা কিন্তু আকার ছোট। দ্বিতীয় কক্ষপথ পর্যন্ত যদি এটা যায় তাহলে আমরা বলতে পারি এর আকারটা কিন্তু হবে বড়। অর্থাৎ আমার দেখা যাচ্ছে পরমাণুর আকার যত ছোট হচ্ছে তাকে কিন্তু তত বেশি ধাপ অতিক্রম করতে হচ্ছে। যেহেতু এর পরমাণুর আকার কালো কালো ইলেকট্রনের তুলনায় একটু বেশি এখানে, অর্থাৎ এই যে 2 নম্বর কক্ষপথটা যেহেতু আকার একটু বড়, তাহলে এখানকার তুলনায় এখানে শক্তিমানটা হবে কম। তাহলে আমরা বলতে পারি পরমাণুর আকার যত বড় হচ্ছে বিকৃত শক্তি মানটা তত কমে যায়, তখন দেখা যায় ইলেকট্রন আসক্তি মানটা তত কি হয়ে যাবে, কমে যাবে। আবার আমরা এটাও বলতে পারি এক্ষেত্রে পরমাণুর আকার যেহেতু ছোট, এটা ক্ষেত্রে পরমাণুর আকারটা বড় ছিল বিধায় এর ইলেকট্রন আসক্তি মানটা কম, অর্থাৎ বিকৃত শক্তি মানটা কম। এটা ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা আসলো এটা ক্ষেত্রে আমরা বলতে পারি পরমাণুর আকার যেহেতু এখানে ছোট, তাহলে এখানে বিকৃত শক্তি পথ অতিক্রম করতে হচ্ছে বেশি, বিকৃত শক্তির পরিমাণটা হবে বেশি। যেহেতু এখানে বিকৃত শক্তির পরিমাণটা বেশি, আমরা বলতে পারি এই ইলেকট্রন আসক্তি মানটাও বেশি। তাহলে বলা যায় পরমাণুর আকার যত ছোট হচ্ছে ইলেকট্রন আসক্তি মান তত বেড়ে যায়, পরমাণুর আকার যত বড় হয় ইলেকট্রন আসক্তি মান তত কমে যায়। তাহলে আমরা এক কথাই বলে দিতে পারি ইলেকট্রন আসক্তির মানটা অ্যাকচুয়ালি আমার পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক। ইলেকট্রন আসক্তির মানটা হবে আমার পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক আমরা কিছু সম্পর্ক দেখার চেষ্টা করব ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। আচ্ছা, আমি যা পড়ছি স্পিড কি ঠিক আছে কিনা বা একটু তোমরা একটু জানাও, একটু দেখে নিই, আবার শুরু করে দিচ্ছি। আচ্ছা, এই বিষয়গুলোকে আমরা একটু তাহলে একটু সমীকরণ দিয়ে একটু দেখার চেষ্টা করি, বা অ্যাকচুয়ালি আমরা একটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে ধরে নিলাম ক্লোরিন। ক্লোরিন করবে কি, বাইরে থেকে একটা ইলেকট্রন সেখানে আসবে, আগত ইলেকট্রনের জন্য সে কিন্তু ক্লোরাইড হয়ে যাবে, অর্থাৎ মাইনাস চার্জ চলে আসবে। এক্ষেত্রে শক্তির যে পরিবর্তন ঘটে ডেল্টা এইচ এর মানটা হবে আমার, যেহেতু এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল্টা এইচ এর মানটা হবে মাইনাস, এখানে মানটা হবে কত 200 300 আর কি। আচ্ছা, এখানে মানটা হবে হচ্ছে 348.5, মানটা হবে 348.5 কিলোজুল পার মোল। এক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম যে একটা পরমাণু আগে একাই ছিল, তার সঙ্গে যখন একটা ইলেকট্রন আসলো, আসার ফলে কিন্তু ঋণাত্মক আধানে আহিত হলো, তখন তার শক্তির মানটা দাঁড়াচ্ছে এরকম। এবং এই যে শক্তির মান, এই শক্তিটাই কিন্তু হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি। এবং এখানে যেহেতু একটা মাইনাস চিহ্ন, সুতরাং আমি বলতে পারি একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। এটা কেন তাপ উৎপাদী প্রক্রিয়া সেটা কিন্তু আমরা এখানে ব্যাখ্যা দিয়ে দেখাই দিলাম, যে এখানে কি করে ইলেকট্রন এখানে প্রতিনিয়ত এখানে শক্তিটা বিকিরণ করতে থাকে, যেহেতু বিকিরণ করে তার মানে একটা শক্তি এখান থেকে নির্গত হয়, আমরা বলতে পারি এটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। ওকে, এখন আমরা একটু গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক আমরা একটু সম্পর্ক দেখব। প্রথমে আমরা দেখব বাম থেকে যখন ডানে যাওয়া হয় তখন কি হয়। একটা পর্যায় সারণী যদি আমরা বাম থেকে ডান দিকে যাই সেই ক্ষেত্রে কি হয় সেটা আমরা প্রথমে দেখব। বাম থেকে ডান দিকে যদি যাই, আমরা একটু আগে দেখলাম যে পরমাণু এক্ষেত্রে বাম থেকে ডানে গেলে আমরা জানি পরমাণুর আকারটা হ্রাস পায়, পরমাণুর আকার হ্রাস পায়। আমরা দেখলাম পরমাণুর আকার যত বেশি হ্রাস পায় তাকে পথ অতিক্রম করতে হয় তত বেশি, অর্থাৎ সেখানে বিকৃত শক্তির মানটা থাকে তত বেশি। তাহলে আকার যত হ্রাস পায় বিকৃত শক্তি মানটা তত বৃদ্ধি পায়, আর বিকৃত শক্তিটাই অ্যাকচুয়ালি আমার ছিল ইলেকট্রন আসক্তি। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটাও বৃদ্ধি পাবে। আমরা এই সম্পর্কটা একটু মনে রাখবো। বাম থেকে ডান দিকে গেলে তাহলে আমরা বলতে পারি পরমাণুর ইলেকট্রন আসক্তিটা বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে একটা পরমাণু ইলেকট্রন আসক্তির মানটা বৃদ্ধি পায়। এখন আমরা একটু দেখব উপর থেকে নিচে আসলে কি হয়। উপর থেকে যখন আমরা নিচে আসবো,
উপর থেকে যখন নিচে আসবো, উপর থেকে নিচে আসলে দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে শক্তি স্তর সংখ্যা বেড়ে যায়। যখনই একটা করে কক্ষপথের সংখ্যা বেড়ে যাবে, আমরা নিঃসন্দেহে বলতে পারি পরমাণুর আকারটা তত বৃদ্ধি পাবে। তখন আমরা বলতে পারি উপর থেকে নিচে আসলে পরমাণুর আকারটা তখন বৃদ্ধি পায়। আর আকার যত বৃদ্ধি পায় আমরা জানি সেই ক্ষেত্রে একটা ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে পরমাণুতে এসে ফিক্সড হইতে তাকে কিন্তু কম পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। আর যত দূরত্ব কম অতিক্রম করবে তার বিকিরণকৃত শক্তির মানটা বা বিকৃত শক্তির মানটা তত কমতে থাকবে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে বিকৃত শক্তির মানটা তত কমে যাবে। আর বিকৃত শক্তি মান যত কমে, বিকৃত শক্তি যেহেতু ছিল ইলেকট্রন আসক্তি, আমরা বলতে পারি বিকৃত শক্তি মান কমা মানে ইলেকট্রন আসক্তি মানটাও তখন অবশ্যই হ্রাস পাবে। তাহলে আমরা বলতে পারি একটা পর্যায় সারণীতে একই যদি আমরা গ্রুপ ভিত্তিক যদি উপর থেকে নিচে নামতে থাকি গ্রুপ ওয়াইজ, তখন আমরা দেখব উপর থেকে নিচে নামলে আমার ইলেকট্রন আসক্তি মানটা সেই ক্ষেত্রে হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা হ্রাস পাচ্ছে, এক্ষেত্রে আমার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে কম, তখন আমার বিকৃত শক্তি মানটা অবশ্যই কমে যাবে, ইলেকট্রন আসক্তি মানটাও কমে যাবে। উপর থেকে যখন আমরা নিচে আসবো প্রত্যেকটা ক্ষেত্রে কক্ষপথ বৃদ্ধির সাথে সাথে আকার বৃদ্ধি পাবে এবং আকার বৃদ্ধির ফলে বিকিরণকৃত শক্তির মানটা হ্রাস পায়। তখন দেখা যায় বিকিরণকৃত শক্তি মানটা হ্রাস পাওয়া বলতে বোঝাচ্ছে যে তাকে অ্যাকচুয়ালি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে অল্প, তখন হচ্ছে আমার শক্তিটা বিকিরণ করবে কম। তখন বিকিরণকৃত শক্তি মান যেহেতু কমে যায়, ইলেকট্রন আসক্তি মানটাও তখন সেই ক্ষেত্রে আমার কমে যাবে। তো ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে গত ক্লাসে যেমন আমরা দেখলাম আয়নীকরণ শক্তি ছিল বিভিন্ন রকম, প্রথমে আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি। একইভাবে আমরা ইলেকট্রন আসক্তিগুলো দেখব, প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, এই জিনিসগুলো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যেগুলো দ্বারা আসলে কি বোঝায়। আসলে রুমে আসলে অনেক জোরে ফ্যান দেওয়া যাচ্ছে না, দিলে আসলে কথা শোনা যাবে না, এই কারণে আমি আসলে ফ্যান দিতে পারছি না। এখানে আসলে বারবার আমি ঘেমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি কি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি, এই জিনিসগুলো আমরা এখন পড়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথম ইলেকট্রন আসক্তি আমি সংক্ষেপে লিখছি। প্রথম ইলেকট্রন আসক্তি, প্রথম ইলেকট্রন আসক্তি বলতে বোঝায় এখানে সাপোজ একটা অক্সিজেন ছিল, এই অক্সিজেনের সঙ্গে একটা ইলেকট্রন যুক্ত হবে, যুক্ত হলে সে একটা ঋণাত্মক আধানে আহিত হলো বা ঋণাত্মক আধানগ্রস্ত হলো, অর্থাৎ এক কথা সে একটা অ্যানায়ন তৈরি করলো। এই ক্ষেত্রে যে পরিমাণ শক্তিটা বিকৃত হয় সেটা হচ্ছে আমার প্রথম ইলেকট্রন আসক্তি। এই ক্ষেত্রে মানটা যেটা দাঁড়ায় সেই মানটা হচ্ছে 141 কিলোজুল পার মোল। এখানে ডেল্টা এইচ এর মানটা হবে -141 কিলোজুল পার মোল। তাহলে আমরা বলতে পারি একটা নিরপেক্ষ পরমাণুর সঙ্গে 1 মোল ইলেকট্রন যুক্ত হলে একক ঋণাত্মক আধান বিশিষ্ট যে আয়ন তৈরি হয়, এক্ষেত্রে যে পরিমাণ শক্তি বিকিরণ ঘটবে, কারণ আমরা একটু আগে দেখলাম যে ইলেকট্রন আসক্তি মানে কিন্তু শক্তির বিকিরণ ঘটে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। তাহলে যে পরিমাণ শক্তি বিকিরণ ঘটে তাকে বলে প্রথম ইলেকট্রন আসক্তি। আবার বলি, 1 মোল ইলেকট্রন একটা নিরপেক্ষ পরমাণুতে যুক্ত হলে একক ঋণাত্মক আধান বিশিষ্ট বা মাত্র একটা মাইনাস চার্জ তৈরি করবে, এরকম যখন আমি পরমাণু বা আয়ন তৈরি করে, এই ক্ষেত্রে যে পরিমাণ শক্তি বিকৃত হয় তাকে বলা হয় প্রথম ইলেকট্রন আসক্তি। তাহলে দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তির বিষয়টা এমন যেখানে আগে থেকে একটা অক্সাইড আয়ন থাকবে, অর্থাৎ একটা অক্সিজেন মাইনাস পরমাণু থাকবে এখানে ঋণাত্মক আধানে আহিত, এর সঙ্গে এবার একটা ইলেকট্রন যুক্ত হবে। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় যে জিনিসটা কত সহজ জিনিস? অত সহজ জিনিস তো না, কারণ এটা যেহেতু নিজে মাইনাস, আবার ইলেকট্রন নিজে মাইনাস, এ কি কখনো এর কাছে আসতে দিবে? কখনো না। দেখা যাবে এই যেহেতু নিজেই মাইনাস, যখন আরেকটা ইলেকট্রন যেহেতু আবার নিজে মাইনাস, ইলেকট্রন যেহেতু নিজেও মাইনাস, এই মাইনাসটা এখানে যদি আসতে চায় তখন এ কিন্তু বাধা প্রয়োগ করবে, কারণ আমরা জানি সমধর্মী জিনিস পরস্পরকে বিকর্ষণ করে।
যেহেতু এরা সম চার্জে আহিত, তাহলে আমরা বলতে পারি এরা পরস্পরকে বিকর্ষণ করবে। এই যে বিকর্ষণ করবে, এই বিকর্ষণ বলের ফলে ধরে নিলাম যে এখানে এটা ছিল এরকম, এখানে একটা ইলেকট্রন সে এসে যুক্ত হতে চায়, যে নিজে হচ্ছে মাইনাস। এই যখন এখানে আসতে চাইবে, একে কিন্তু আসতে দিবে না, একে বাধা প্রয়োগ করবে। কেন বাধা প্রয়োগ করবে? এই যেহেতু নিজ মাইনাস ও মাইনাস সমধর্মী জিনিস পরস্পরকে বিকর্ষণ করে, এ কিন্তু আসতে দিবে না, বাধা প্রয়োগ করবে। কিন্তু ইলেকট্রন কিন্তু নাছোড়বান্দা, এ কিন্তু এখানে আসবে বা তাকে আসতে হবে, এনিহাও তাকে আসতে হবে। প্রয়োজনে 2, 4, 10টা লাশ ফেলে দিবে এবং সে কিন্তু এখানে আসবে। তো যাই হোক, এখানে যেহেতু আসতেই হবে তাকে, তখন কিন্তু এই বাধা দানকারী বলের বিরুদ্ধে তাকে একটা কাজ করে আসতে হবে। দেখা যায়, প্রকৃতপক্ষে দেখা যায় যে আমরা জানি যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা সাধারণত হয় মাইনাস। কেন? এটা হচ্ছে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। কিন্তু দেখা যায় যেহেতু এটা মাইনাস, আগে থেকে মাইনাস অবস্থায় আছে, অর্থাৎ একটা ঋণাত্মক আধান এখানে আছে, নতুন একটা ঋণাত্মক কিছু আসতে চায়, একে বাধা প্রয়োগ করবে, তখন এই বাধা দানকারী বলের বিরুদ্ধে ইলেকট্রনকে একটা বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করে আসতে হবে তাকে। অর্থাৎ ইলেকট্রন যখন বিকিরণ করবে, আমরা জানি অ্যাকচুয়ালি বাইরে থেকে শক্তি প্রয়োগ করে বলতে বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যে একটু আগে যখন আমরা দেখালাম এরকম কক্ষপথ ছিল, যে কক্ষপথ যখন সেগুলো পার হয়ে চলে আসতে চায়, তখন তাকে কি করতে হয়? কিছু পরিমাণ শক্তি সেগুলো বিকিরণ করে। তখন দেখা যায় এই বিকৃত শক্তির মানটা কমে যাবে। যতটুকু মান কমে গেল, ধরে নিলাম এই পরিমাণ শক্তির মানটা কমে গেল, এখানে যে এক্সট্রা যে মানটা ছিল, এই পরিমাণ শক্তি তাকে ব্যয় করতে হবে এখানে প্রবেশ করার জন্য। অর্থাৎ এর বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ করার জন্য এতটুকু অংশ তাকে শক্তি এখানে ব্যয় করতে হবে। যেহেতু তাকে শক্তি ব্যয় করতে হয়, সুতরাং তখন আমরা বলতে পারি স্বাভাবিকের তুলনায় কিন্তু এর ইলেকট্রন আসক্তির মানটা কমে যাবে। আবার আরেকটা আমরা কথা বলতে পারি, যেহেতু একে শক্তি আসলে ব্যয় করতে হয়, বা অ্যাকচুয়ালি আমরা দেখে থাকি যে বিষয়গুলো শক্তি বিকিরণটা এমন হয় যে আসলে প্রকৃতপক্ষে ওই পরিমাণ শক্তি দ্বারা সে পরমাণুতে প্রবেশ করতে পারে না। তখন দেখা যায় তাকে বাহ্যিক কোনো এজেন্টের মাধ্যমে, যেমন আমরা একটু আগে বললাম। আরেকটা কথা বলি, একটা ইলেকট্রন উদ্দীপিত হতে পারে দুইটা মাধ্যমে, লাইট এবং হিট দ্বারা। সাপোজ ওইখানে আশেপাশে অনেক লাইট ছিল, অনেক আলো ছিল, ওখানে কিছু পরিমাণ আলো সে ইলেকট্রনটা শোষণ করে সে শক্তি সঞ্চয় করলো। এই শক্তি দিয়ে সে এই অক্সাইড আয়নটার বিরুদ্ধে, বাধাদানকারী বলের বিরুদ্ধে সে কাজ করলো আর কি, যুদ্ধ চালিয়ে সে কিন্তু এখানে প্রবেশ করলো। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম ইলেকট্রন আসক্তি মানটা ডেল্টা এইচ মানটা মাইনাস হলে পরেরটার ক্ষেত্রে কিন্তু হবে প্লাস। কেন প্লাস হবে? ওই যে বললাম যে একে বাইরে থেকে কিছু শক্তি শোষণ করতে হয়, নিজের বিকৃত শক্তি বাদেও এটা শেষ হয়ে যাওয়ার পরেও বাইরে থেকে তাকে কিছু শক্তি শোষণ করে কিন্তু এখানে আসতে হয়। কেন আসতে হবে? এত নাছর বান্ধে তো আসবে। তখন আমরা বলতে পারি এটা কিন্তু হয়ে যাবে অক্সাইড আয়ন হয়ে যাবে, এটা হয়ে যাবে অক্সাইড আয়ন। এবং এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা তখন দাঁড়াবে বাস্তবিকে যেটা 798 কিলো জুল পার মোল। এক্ষেত্রে দেখা যায় ডেল্টা এইচ এর মানটা এখানে কিন্তু আমরা দেখলাম ধনাত্মক, এখানে দেখলাম ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি প্রথম ইলেকট্রন আসক্তি মানটা ঋণাত্মক হলেও দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, তৃতীয় ইলেকট্রন আসক্তি, পরবর্তী যতগুলো ইলেকট্রন আসক্তি আছে, প্রথম ইলেকট্রন আসক্তি পরবর্তী যে সকল ইলেকট্রন আসক্তি আছে, সব ক্ষেত্রে এখানে ডেল্টা এইচ এর মানটা হবে ধনাত্মক। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যেখানে মাইনাস মাইনাস একটা সংঘর্ষের ফলে দেখা যায় তাকে বাধা দানকারী বলের বিরুদ্ধে কাজ করে এখানে তাকে আসতে হয়। তো এই ক্ষেত্রে আমাকে এভাবে হিসাব নিকাশ করলে তখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি এটা যদি আমরা হিসাব নিকাশ করি, তখন কিন্তু আমরা বলে থাকি যে কি করে, যে আমরা দুটাকে যদি যোগ করে দিই এটা একটা কাটা পড়বে। তখন আমরা বলতে পারি এখানে কিন্তু অক্সিজেন ছিল একটা অক্সিজেন এখানে দুটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে সে কিন্তু অক্সাইড আয়ন তৈরি করে। এই ক্ষেত্রে তখন আমরা ডেল্টা এইচ এর মান যেটা পাবো হিসাব নিকাশ করলে পাবো আমরা প্লাস 657 কিলো জুল পার মোল পাওয়া যাবে, প্লাস 657 কিলো জুল পার মোল। তাহলে দেখা যায় যে হচ্ছে একটা অক্সিজেন দুটা ইলেকট্রন যখন গ্রহণ করে সে যখন অ্যাকচুয়ালি যখন অক্সাইড আয়নটা তৈরি করে, আসলে এটা অক্সাইড আয়ন বলা ঠিক হবে না, যাই হোক আর কি, এখানে বলবো আমরা অক্সিজেন মাইনাস, বা হচ্ছে জাস্ট একটা অক্সিজেন ঋণাত্মক আধান বা ঋণাত্মক আয়ন। এখানে যখন অক্সিজেন যখন 2 মাইনাস তৈরি করে, তখন এই দুটার হিসাব নিকাশের ফলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মান। কারণ এখানে প্রথম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কিছু পরিমাণ শক্তি বিকৃত হয়, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তাকে কিছু পরিমাণ শক্তি বাইরে থেকে গ্রহণ করতে হচ্ছে, অর্থাৎ এটা একটা তাপ হারি প্রক্রিয়া। তাহলে বলতে পারি প্রথম ইলেকট্রন আসক্তি একটা তাপ উৎপাদী প্রক্রিয়া এবং দ্বিতীয় ইলেকট্রন আসক্তি একটা তাপ হারি প্রক্রিয়া। আর নিট যেটা আমরা দেখবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা তাপ হারি প্রক্রিয়ায় হবে। এখন আমরা যে জিনিসটা দেখবো,
সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। আমরা জানি সব কিছুরই কোনো কিছু একটা ব্যতিক্রম থাকে, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। আমরা দেখবো এখন যেটা সেটা ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। আমরা যদি হ্যালোজেনের সিরিজটা যদি আমরা খেয়াল করি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি যে উপর থেকে যত নিচের দিকে আসা হয় সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটা ক্রমাগত হ্রাস পায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি কিন্তু ফ্লোরিন হবে বেশি, ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, সবথেকে কম হবে আয়োডিন। বাস্তবিকে দেখা যায় এই জায়গাতে এসে ব্যতিক্রম ঘটে। এখানে কি ব্যতিক্রম ঘটে বা কেন ঘটে এটা এখন আমরা একটু দেখার চেষ্টা করি। এগুলো মিশিয়ে দিচ্ছি, ফ্লোরিন আর ক্লোরিনটা আমি রাখলাম। ব্যতিক্রম কেন ঘটে? আসলে ফ্লোরিন বেশি হয় না, এখানে বাস্তবিকে দেখা যায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি মানটাই আমার বেশি হয়। আমরা যদি দেখি যে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে হবে ফ্লোরাইড আয়ন। এক্ষেত্রে ডেল্টা এইচ এর মান যেটা সেটা হবে -328.5 কিলো জুল পার মোল। আর ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে যখন হবে ক্লোরাইড আয়ন, এই ক্লোরাইড আয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাই ডেল্টা এইচ এর মানটা হবে -348.5 কিলো জুল পার মোল। আসলে বেশি হওয়ার কথা ছিল কিন্তু এর, কিন্তু বেশি হওয়ার কথা ছিল কিন্তু ফ্লোরিনের, কিন্তু এখন বেশি হচ্ছে ক্লোরিনের। কথা আছে না, এমন তো কথা ছিল না। তো এমন তো কথা ছিল না, এখন কেন কথা এরকম হবে না সেটা এখন আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমে একটা জিনিস শিখে রাখবো, সেটা হচ্ছে চার্জ ঘনত্ব। এখানে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে চার্জ ঘনত্বের পার্থক্যের ফলে এই বিষয়টা ঘটে থাকে। এখানে চার্জ ঘনত্ব একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে চার্জ ঘনত্বটা হচ্ছে চার্জের পরিমাণ বা চার্জ আর হচ্ছে ওই পরমাণুটার আকার। এটা হচ্ছে চার্জ ঘনত্বের সূত্র। এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি আমরা কিন্তু দেখতে পারবো আকার যত ছোট হচ্ছে চার্জ ঘনত্ব তত বেড়ে যাচ্ছে। অর্থাৎ এক কথায় আকারের সাথে চার্জ ঘনত্বটা ব্যস্তানুপাতিক। দেখো ফ্লোরিনে যদি আমি ইলেকট্রন বিন্যাস দেখাতে চাই, ইলেকট্রন বিন্যাসটা কিন্তু হবে আমার এরকম 27, এখানে কিন্তু হবে 287 ক্লোরিনেরটা। অর্থাৎ আমরা বলতে পারি এর কিন্তু কক্ষপথ 2টা, এর কক্ষপথ 3টা, অর্থাৎ এর তুলনায় এর আকারটা হবে বড়। ধরে নিলাম ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথটা দেখাচ্ছি, ধরে নিলাম সর্বশেষ কক্ষপথটা এটা। ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ ধরে নিলাম এটা, কারণ তার আকার অবশ্যই একটু বড়। তাহলে এখন একটা ইলেকট্রন হয়তোবা বাইরে থেকে সে এখানে আসতে চায়, ধরে নিলাম একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসতে চায়। এখানে কিন্তু আগে থেকে 7টা ইলেকট্রন থাকে, যেহেতু এটা ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথ দেখাচ্ছে, এখানে আগে থেকে 7টা ইলেকট্রন বিদ্যমান থাকে। এরা কিন্তু সর্বশেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি 7টা ইলেকট্রন এখানে উপস্থিত। আমরা যদি এই সূত্রটা খেয়াল করি, চার্জ ঘনত্বের সূত্রটা, চার্জ ঘনত্ব সমান চার্জ বাই আকার। এই সূত্র যদি আমরা একটু খেয়াল করি আমরা বলতে পারি যেহেতু এর আকারটা ছোট, এর আকার যেহেতু ছোট, তাহলে আমরা বলতে পারি এর কিন্তু চার্জ ঘনত্বটা বেশি। ফ্লোরিনের চার্জ ঘনত্বটা হবে ফ্লোরিনের ক্ষেত্রে হবে বেশি, আর ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু চার্জ ঘনত্বের মানটা, যেহেতু এর আকারটা বড় তাহলে চার্জ ঘনত্বের মানটা কিন্তু ক্লোরিনের কম, ফ্লোরিনের ক্ষেত্রে হয় বেশি। তাহলে এখানে চার্জ ঘনত্ব বেশি, এর চার্জ ঘনত্বের মানটা কম। এই চার্জ ঘনত্ব বেশি হওয়ার ফলে কি হয়, যখন বাইরে থেকে একটা ইলেকট্রন আসতে চায়, এরা কিন্তু অল্প জায়গার ভিতরে বর্তমান 7টা ইলেকট্রন খুব চাপাচাপি করে অবস্থিত। নতুন যখন ইলেকট্রন আসতে চাইবে একে কিন্তু প্রচন্ড ভাবে কিন্তু বাধা প্রয়োগ করবে যে ভাই তুই এখানে আসিস না। কারণ ধরে নাও একটা বেঞ্চে হয়তো একটা 4 ফুট একটা বেঞ্চে 4 জন আগে থেকে বসা ছিল, আর একটা 4 ফুটেরই একটা বেঞ্চ, দৈর্ঘ্যটা আমার সমান, এখানে হয়তো আগে থেকে বসা ছিল 5 জন। ধরে নিলাম ওই ক্লাসরুমে নতুন একটা ছেলে আসলো, আসতে চাইলে 4 জনের যে বেঞ্চটা ওইখানে কিন্তু বাধা দিলেও ওই পরিমাণ বাধা দিবে না, মোটামুটি একটু বাধা দেওয়া, আচ্ছা ঠিক আছে তো বসার জায়গা নাই বসে পড়। 5 জনের যে বেঞ্চটা বসতে দিবে? একদমই না। বলবে যে দয়া করে তোকে বের করে দিব, দেশ থেকে তোকে তাড়িয়ে দিব, তারপর তোকে এখানে বসতে দিব না। কেন বসতে দিব না? এখানে চাপাচাপি, এখানে বসা যাবে না। একই জিনিসটা এর ক্ষেত্রে হয়।
যেহেতু এখানে অল্প জায়গার ভিতর 7টা ইলেকট্রন অবস্থিত, তাহলে এখানে অনেক চাপাচাপি অবস্থায় বর্তমানে কিন্তু ইলেকট্রনগুলো আছে। নতুন যে ইলেকট্রন আসতে যাবে একে কিন্তু আর সহজে আসতে দিবে না, একে দেখা যায় প্রচন্ড পরিমাণে বাধা প্রয়োগ করে। যখন এখানে বাধা প্রয়োগ করে কিন্তু এর কিন্তু আছর বান্ধে কিন্তু আসবেই, তখন দেখা যায় এই বাধা দানকারী বলের বিরুদ্ধে কিছু পরিমাণ শক্তি তাকে এখানে হচ্ছে ব্যয় করতে হয়, ব্যয় করার পর সেখানে ইলেকট্রনটা প্রবেশ করতে পারে, করে তখন ফ্লোরাইড আয়নটা তৈরি করতে পারে। তাহলে আমরা বলতে পারি এখানে কিন্তু বাধা দানকারী শক্তি মানটা বেশি, কারণ এখানে চার্জ ঘনত্ব বেশি। কিন্তু এখানে যদি আমরা খেয়াল করি, হয়তো এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসতে চাচ্ছে, তখন আমরা কিন্তু বলতে পারি যে এখানে যেহেতু পরমাণু আকারটা এর তুলনায় বড় এবং চার্জ ঘনত্ব মানটা যেহেতু এর হচ্ছে কম, চার্জ ঘনত্ব মান যেহেতু এর হচ্ছে কম, তাহলে আমরা বলতে পারি যে একে কিন্তু আসতে বাধা প্রয়োগ করলেও ওই যে 4 বেঞ্চের মতো, এটা হচ্ছে এক বেঞ্চে 5 জন বসা ছিল, এটা এক বেঞ্চে 4 জন বসা, বাধা প্রয়োগ করলে কোনো অতটা বাধা প্রয়োগ করবে না। তখন দেখা যায় বাস্তবিকে দেখা যায় তখন হচ্ছে একে শক্তি এখানে আসতে গিয়ে একে শক্তি ব্যয় করতে হচ্ছে কম, একে কিন্তু শক্তি ব্যয় করতে হচ্ছে বেশি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমরা যে বিকৃত শক্তি মানটা পাবো, আউটপুট যেটা পাবো আমরা বিকৃত শক্তি মানটা, সেই বিকৃত শক্তি মানটা কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে আমরা পাবো বেশি, বিকৃত শক্তি মানটা ফ্লোরিনের ক্ষেত্রে দেখা যাবে 20 একক কমে যায়। এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি যে ক্লোরিনের ক্ষেত্রে এখানে শক্তি মানটা -348.5, অর্থাৎ 348.5 কিলো জুল প্রতি মোলের জন্য এখানে তাপ শক্তি বা যেটাকে আমরা একটা শক্তি পেয়ে থাকি, ইলেকট্রন আসক্তিটা ওখানে আমরা পেয়ে থাকি 348.5 কিলো জুল। কিন্তু এখানে যেহেতু চার্জ ঘনত্ব বেশি, চার্জ ঘনত্ব বেশি হওয়ার ফলে একে এই ফ্লোরিনটা বা ফ্লোরিন যে পরমাণুটা ছিল, ফ্লোরিন পরমাণু যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো কিন্তু নতুন নবাগত ইলেকট্রনটাকে বাধা প্রয়োগ করতে হবে বেশি। যেহেতু বাধা প্রয়োগ করবে বেশি, তাহলে এই বাধা দানকারী বলের বিরুদ্ধে এই ইলেকট্রনটাকে কিছু পরিমাণ শক্তি ব্যয় করতে হয়। এই ব্যয়কৃত শক্তির মানটা দেখা যায় তখন ব্যয় করার পর আমরা নিট যে আমরা শক্তিটা পাই বা যেটা আমাদের আউটপুট, সেই আউটপুটটা দেখা যায় বাস্তবিক আমার ফ্লোরিনেরটা তখন কমে যায়। তখন আমরা বলতে পারি যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটাই আমার কম, ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটাই বেশি। তাহলে কিন্তু আমাদের হ্যালোজেনের ক্ষেত্রে আমাদের ক্রমটা কিন্তু হওয়া উচিত ছিল এমন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হওয়া উচিত ছিল কিন্তু এরকম, কিন্তু দেখা যায় এইখানটাতে এসে চেঞ্জ হয়ে যায়, ক্লোরিনটাই থাকে সব থেকে বেশি, তারপর হবে ফ্লোরিন। তাহলে এটাই ছিল হচ্ছে আমার ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, অর্থাৎ ফ্লোরিন এবং ক্লোরিনের ভিতরে ইলেকট্রন আসক্তির যে ব্যতিক্রম ঘটে তার আমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম এখানে। আশা করি সবাই বুঝতে পেরেছো আর কি সবাই। তো আমাদের ইলেকট্রন আসক্তি মোটামুটি আমাদের আপাতত এই পর্যন্তই শেষ। এখন আমরা যেটা বলবো সেটা তড়িৎ ঋণাত্মকতা। যাক, লেকচারটা বোঝা যাচ্ছে কিনা বা কতটুকু উপকৃত হচ্ছে একটু সবাই একটু কমেন্ট করে জানাও, আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা বুঝতে পারলাম সবাই। তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। পরবর্তী টপিক তড়িৎ ঋণাত্মকতা। আসলে ক্লাস নেওয়ার সময় যেভাবে নেওয়া হয় এখানে তো আসলে ভিডিও তো নেওয়া যায় না, কারণ এখানে আসলে কথা বলার সময় অনেক মানুষ আমাকে দেখছে, ক্লাসে অনেক সময় আমরা স্লিপ অফ টাং হয়ে গেলে সেটা আবার ঠিকঠাক করার উপায় থাকে, কিন্তু এখানে দেখা যায় আসলে হয়তো একটা অনিচ্ছাকৃতভাবে একটা ভুল হলেও এটা সমালোচনা হতে পারে, এখানে আসলে অনেক টেন্স থাকতে হয়। আর লাইভ বিষয়টা হচ্ছে ভিডিও যখন আপলোড করা হয় তখন দেখা যায় ওটা কাট ছাট করে এডিট করে তখন হচ্ছে ভিডিওটা ছাড়া হয়, কিন্তু লাইভ তো আর এডিট করা যায় না, এখানে অনেক টেন্স থাকতে হয় আর কি। তো যাই হোক, তোমার সহযোগিতা করলে আমি আশা করি ইনশাআল্লাহ চালাতে পারবো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা আসলে বিষয়টা কি? তড়িৎ ঋণাত্মকতা আমরা একটা সমযোজী বন্ধন যদি কল্পনা করি, হাইড্রোজেন ফ্লোরাইড, এদের একক বন্ধন বিদ্যমান। আমরা জানি যে প্রত্যেকটা এক একটা বন্ধন মানে কিন্তু দুটি করে ইলেকট্রন, কারণ সমযোজী বন্ধন এমন একটা জিনিস যেখানে সমপরিমাণ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা বন্ধন তৈরি হতে পারে। তাহলে আমরা দেখতে পারি যে এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন ছিল আর একটা ইলেকট্রন ছিল ফ্লোরিনের।
এখানে একটা ইলেকট্রন ফ্লোরিন দান করলো বা একটা ইলেকট্রন ফ্লোরিন শেয়ার করলো, হাইড্রোজেন একটা ইলেকট্রন তার নিজে ইলেকট্রন শেয়ার করলো। শেয়ার করার পরে এই ইলেকট্রন দুটো কিন্তু ঠিক এদের অক্ষবর্ণ মাঝখানে মোটামুটি এটা অবস্থান করে আর কি, মাঝখানে অবস্থান করে। তখন কিন্তু ফ্লোরিনও বলতে পারে যে ইলেকট্রন দুটি আমার, হাইড্রোজেন বলতে পারে ইলেকট্রন দুটি আমার, কারণ এখানে দুইজনেরই এখানে ইলেকট্রনগুলো হচ্ছে আমার দাবি করার এখানে ক্ষমতা রাখে। যেমন যে জিনিসটা আমরা দেখতে পারি যে বাবা মার মাধ্যমে যখন সন্তান হয়, যদি একটা ভালো কাজ করে থাকে সন্তানটা, বাবা বলে এটা আমার সন্তান, মা বলে এটা আমার সন্তান। আর যদি খারাপ কাজ করে এটা তোমার সন্তান, একই জন কি বলে এটা তোমার সন্তান। ঠিক একই জিনিস এখানে হয়, যেহেতু এখানে দুজন মিলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটা তৈরি করে, আমরা কিন্তু বলতে পারি ইলেকট্রন দুটো দুজনেরই বর্তমানে সমপরিমাণ করে তারা দাবি রাখে যে এটা হচ্ছে আমার ইলেকট্রন। দেখা যায় এমন এই দুজনের ভিতরে ধরে নিলাম দুজন বন্ধু 50,000 করে টাকা দিয়ে 1 লক্ষ টাকা মূলধনে একটা ব্যবসা শুরু করলো। কিছুদিন পর ওখানে একটা লাভের একটা অংশ পাওয়া গেল। লাভের অংশ যখন পাওয়া যায়, এই ফ্লোরিন দেখা যায় হয়তো বা হাইড্রোজেন তুলনায় একটু চালাক। এই যখন একটু চালাক, একটু চেষ্টা করবে যে সাপোজ ওখান থেকে 20,000 টাকা আমার লাভ হলো। এমনিতে আমরা যদি চিন্তা করতাম, তখন আমরা কিন্তু চিন্তা করি এভাবে যে 10,000 আমার, 10,000 হোক। কিন্তু ফ্লোরিন যেহেতু একটু চালাক এবং একটু অন্যরকম প্রকৃতি, তখন সে চিন্তা করবে যে কিভাবে বেশি অংশটুকু আমার দিকে নেওয়া যায়। ফ্লোরিন তখন চিন্তা করলো যে ঠিক আছে, যা 13,000 আমার, 7,000 তো। এক্ষেত্রে তখন দেখা যায় যে ফ্লোরিন অর্থাৎ করে কি, বেশি অংশ লাভের অংশটুকু করে কি নিজের দিকে সে টেনে নেয়, নিজের দিকে টেনে নিচ্ছে। আর যারা হচ্ছে খারাপ ব্যক্তি তাদেরকে আমরা কি হিসাবে চিহ্নিত করে থাকি, অবশ্যই তারা একটা ঋণাত্মক একটা লোক বা হচ্ছে মাইনাস তাদের চিন্তা ভাবনা, এক কথা খারাপ চিন্তা ভাবনা। তখন দেখা যায় এ হয়ে যায় ডেল্টা মাইনাস, এ তখন হয়ে যাচ্ছে ডেল্টা প্লাস। অর্থাৎ এ হচ্ছে আমার কিছু পরিমাণ সে ইলেকট্রন সে হারানোর ফলে ডেল্টা প্লাস হচ্ছে, পুরোপুরি যেহেতু ইলেকট্রন হারায় না, পুরোপুরি ইলেকট্রনে নিতে পারে না, তখন হয়ে যাচ্ছে ডেল্টা মাইনাস। এই জিনিসটা তখন বলা হচ্ছে পোলারিটি। আসলে আমার পোলারিটি কোনো উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে এদের ভিতরে আমাকে তড়িৎ-ঋণাত্মকতা জিনিসটা একটা বুঝাতে হবে। তড়িৎ-ঋণাত্মকতা বিষয়টা হচ্ছে এদের সমযোজী বন্ধন যে শেয়ারকৃত ইলেকট্রন ছিল, প্রকৃতপক্ষে দেখা যায় এই ইলেকট্রনগুলো বন্ধনরত ঠিকই থাকলো, ফ্লোরিনের দিকে দেখা যায় বেশি ইলেকট্রন বেশিটা ঝুঁকে থাকে ফ্লোরিনের দিকে। অর্থাৎ সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, তাকে বলা হয় একটা মূলের তড়িৎ-ঋণাত্মকতা। আমি আবার বলছি, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, তাকে বলা হয় তড়িৎ-ঋণাত্মকতা। তখন দেখা যায় যার তড়িৎ-ঋণাত্মকতা বেশি তার দিকে মূলত ইলেকট্রনগুলো বেশি ঝুঁকে পড়ে, যার তড়িৎ-ঋণাত্মকতা কম তার দিকে ইলেকট্রনগুলো তেমনটা থাকে না, বা সেই ক্ষেত্রে যার তড়িৎ-ঋণাত্মকতা বেশি সেখানে আমরা ধরে থাকি ডেল্টা মাইনাস, যেখানে তড়িৎ-ঋণাত্মকতা মানটা কম সেক্ষেত্রে আমরা ধরে থাকি ডেল্টা, এখানে মানটা হবে ডেল্টা, বা আমরা একে নির্দেশ করবো ডেল্টা প্লাস চিহ্ন দ্বারা। এর তড়িৎ-ঋণাত্মকতা মান 4, এর হচ্ছে 2.1। তাহলে এর তড়িৎ-ঋণাত্মকতা বেশি, এর তড়িৎ-ঋণাত্মকতা মানটা হবে কম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এর একটা নিউক্লিয়াস ছিল, এর একটা নিউক্লিয়াস ছিল। আচ্ছা ধরে নিচ্ছি এমন যেটা ফ্লোরিনের নিউক্লিয়াস, এটা হয়তো হাইড্রোজেনের নিউক্লিয়াস। যার তড়িৎ-ঋণাত্মকতা মানটা বেশি বা হচ্ছে যেটাকে আমরা একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি, আসলে কিন্তু আমরা বাংলাদেশে আমরা একটা জায়গা যেখানে আসলে আমাদের পজিটিভ চিন্তার থেকে নেগেটিভ চিন্তাটাকে আমরা আগে চিন্তা করি যে কিভাবে এই কাজটা আমি পারবো না, আসলে এটা কিন্তু আমি পারবো, কিন্তু আমার হচ্ছে আসলে বা ইচ্ছা নাই অথবা মনে একটা ভয় কাজ করে যেটা আমি পারবো না। কিন্তু আসলে যদি আমরা এটা করে থাকি তবে সত্যি সত্যি আমরা পারবো। যে জিনিসটা আমাদের অনেকের ক্ষেত্রে হয় যে পড়াশোনার মাঝখানে গিয়ে দেখা যায় যে হয়তো বা এই জিনিসটা আমরা একটু কম বুঝি, এটা হয়তো পরীক্ষা আসবে না, বা আল্লাহ হাতে ছেড়ে দিলাম যে পরীক্ষা না যদি আসে দিলাম না অ্যান্সার, বা কোনো ফ্রেন্ডের দেখে লিখবো, বা এরকম একটা চিন্তা ভাবনা থাকে। অথচ আমি একটু চিন্তা করি এরকম যে ঠিক আছে পাই না, আমরা এটা দেখি তো একটু বোঝার চেষ্টা করি, বা না পারলে কারো একটু সহায়তা নিই। এক কথা, জীবনের সমস্যাগুলোকে কখনো ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে না, জীবনের সমস্যাগুলোকে ওইখানেই সমাধান করে তোমাকে চলতে হবে, তাহলে তুমি লাইফে শাইন করতে পারবে। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা একে নিয়ে একটু কথা বেশি বলবো, কারণ এই যেহেতু দেখলাম একটু অন্যরকম প্রকৃতি ছিল, এক কথা দুষ্ট প্রকৃতির লোক। তাহলে এখন যদি আমরা খেয়াল করি, এ তো হচ্ছে আমার এক কথা কি বলবো মাজলুম ব্যক্তি, তাই না? এর থেকে তো ইলেকট্রনগুলো সব ছিনিয়ে নিয়ে চলে গেল, টাকা পয়সা নিয়ে চলে গেল। এর নিউক্লিয়াসের তুলনায় এর যে নিউক্লিয়াসটা ছিল, বা এক কথা এখানে ধরে নিলাম শেয়ারকৃত ইলেকট্রনগুলো ছিল, এইখানে দুজনের ওভারল্যাপিং যে অংশ সেখানে ধরে নিলাম শেয়ারকৃত ইলেকট্রনগুলো ছিল। এখন এখান থেকে পরমাণু ডিসটেন্স যত কম হবে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথ যদি এটা হয়, সর্বশেষ কক্ষপথ দূরত্ব যত কম, শেয়ারকৃত ইলেকট্রনকে টানতে পারবে কিন্তু তত দ্রুত, বা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তড়িৎ-ঋণাত্মকতার মানটা বেশি। কিন্তু যদি এমন হতো
যে অন্য একটা পরমাণু যার হচ্ছে আকারটা অনেক বড়, এখানে ইলেকট্রন ছিল, এখানে অন্য একটা পরমাণু, এই কেন্দ্র এটা, যেহেতু এখানে দূরত্ব বেশি, তাহলে আমরা বলতে পারি এরকম তড়িৎ ঋণাত্মকতা মানটা একটু হবে কম, কারণ এখানে দূরত্ব বেশি, ফলে দেখা যায় একে খুব সহজে একে টেনে নিতে পারে না, একটু দূরে থাকে, টানতে একটু হলেও একে সময় লাগে বা একটু কষ্ট হয়, একটু কষ্ট সাপেক্ষ। আর এখানে কিন্তু যেহেতু ডিস্টেন্স কম, দ্রুত ইলেকট্রন টেনে নিতে পারে, এখানে ডিস্টেন্স বেশি হলে ইলেকট্রন টানতে একটু দেরি হয় বা একটু সমস্যা হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যার ডিস্টেন্স কম তার তড়িৎ ঋণাত্মক মানটা হয় বেশি। তাহলে আমরা ঠিক আগে যা যা পড়ে আসলাম, আয়নীকরণ শক্তি গতকাল আমরা পড়লাম, আজকে পড়লাম ইলেকট্রন আসক্তি, একইভাবে আমরা বলতে পারি এখানে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মানটা কিন্তু অ্যাকচুয়ালি পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক। তড়িৎ ঋণাত্মকতার মানটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক। তাহলে পরমাণুর আকার যত কমে তড়িৎ ঋণাত্মকতার মানটা তত বাড়ে। তাহলে আমরা কিন্তু বলতে পারি বাম থেকে যখন আমরা ডানে যাব, বাম থেকে ডানে যখন যাব, বাম থেকে ডানে গেলে আমার দেখা যাবে এই ক্ষেত্রে আমার তড়িৎ ঋণাত্মকতার মানটা বৃদ্ধি পায়। বাম থেকে ডানে গেলে আমরা জানি কিন্তু আকারটা কি হয়, আকার যেহেতু হ্রাস পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি তড়িৎ ঋণাত্মকতার মানটা তখন বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা আকারে ব্যস্তানুপাতিক। আবার আমরা বলতে পারি উপর থেকে যখন নিচে আসব, উপর থেকে নিচে আসলে প্রতিটি ক্ষেত্রে আমার একটা করে শেল যেহেতু বেড়ে যাচ্ছে, শেল বাড়লে আমরা বলতে পারি এক্ষেত্রে আকারটা বেড়ে যায়, পরমাণুর আকার বেড়ে যায়, তখন আমরা বলতে পারি তড়িৎ ঋণাত্মকতার মানটা অটোমেটিক্যালি তখন আমার তড়িৎ ঋণাত্মকতার মানটা কমে যাবে। তাহলে আমরা দেখলাম এখান থেকে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মানটা বেড়ে যায় এবং উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতার মানটা আমার কমে যায়। এখন আমরা কিছু আরো জিনিস দেখতে পাই যে তড়িৎ ঋণাত্মকতার মানটা ভেরিয়েশন করে আরো কিছু বিষয়ের উপর। এর ভিতরে একটা জিনিস হচ্ছে জারণ মানের উপর এটা অনেক সময় নির্ভর করে। তড়িৎ ঋণাত্মকতার মানটা আসলে আগে যে দুটা পড়লাম ওই দুটা থেকে মূলত আমাদের বেশি গুরুত্বপূর্ণ বা বইও আলোচনা করা হয় বেশি, তড়িৎ ঋণাত্মকতা নিয়ে অতটা আলোচনা করা হয়। আমরা এক কথায় বলতে পারি যে একটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে জারণ মান যত বৃদ্ধি পাবে, জারণ মান বৃদ্ধির সাথে সাথে দেখা যাবে আমার তড়িৎ ঋণাত্মকতার মানটা বৃদ্ধি পায়, অর্থাৎ একটা সমানুপাতিক সম্পর্ক বিরাজ করে চলে, তড়িৎ ঋণাত্মকতার মানটাও তখন বৃদ্ধি পায়। জারণ মান যত বৃদ্ধি পাবে তড়িৎ ঋণাত্মকতার মানটাও তত বৃদ্ধি পায়। যেমন আমরা বলতে পারি এখানে কিন্তু জারণ মান +2, এটা ক্ষেত্রে কিন্তু জারণ মান +3। একটা জিনিস এখানে লক্ষ্য করো, জারণ মান যখন বললাম তখন কিন্তু প্লাস বা মাইনাস চিহ্নটা আগে, সংখ্যাটা কিন্তু পরে। আর যখন আমরা আয়ন হিসাবে কল্পনা করব, এই যে বক্সগুলো দেখাচ্ছি আয়ন হিসাবে যখন আমরা কল্পনা করব, তখন কিন্তু আমরা খেয়াল করব আয়ন হিসাবে কল্পনা করলে সংখ্যাটা আগে, চিহ্নটা পরে। এখন এটা কেন হয় আসলে দেখো, আয়রনটা কিন্তু এভাবে থাকে দুইটা প্লাস চার্জ হিসেবে, দুইটা প্লাস চার্জ হিসেবে যদি থাকে আমরা কিন্তু বলতে পারি এখানে, তখন কি তুমি কি বলবা যে হচ্ছে +2 চার্জ, নাকি বলতে হবে হচ্ছে দুইটা প্লাস চার্জ? আমাকে বলতে হবে দুইটা প্লাস চার্জ। তার মানে আমাকে বোঝাচ্ছে যেহেতু এগুলো প্লাস প্লাস মাইনাস মাইনাস এইভাবে থাকে, এই কারণে যখন আমরা আয়ন লিখি, আয়ন লেখার সময় সংখ্যাটা আগে লিখতে হয়, তারপর সে আয়নটা বলতে হয় ক্যাটায়ন নাকি অ্যানায়ন, অর্থাৎ প্লাস চার্জ নাকি মাইনাস চার্জ, অর্থাৎ কয়টা প্লাস চার্জ বা কয়টা মাইনাস চার্জ। আর যখন আমরা জারণ মান বলে থাকি, জারণ মানের বিষয়টা হচ্ছে একটু তফাৎ, সেটা হচ্ছে চিহ্নটা দিতে হয় আগে, অর্থাৎ এটা জারণ মানটা প্লাস হবে না মাইনাস হবে এটা আমাকে আগে দেখাতে হবে, এরপরে সাংখ্যিক মানটা আমাকে পরে দেখাতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সংকরিত অরবিটালে এস অরবিটালের চরিত্র যত বাড়বে, এস অরবিটালের চরিত্র বা এস অরবিটাল পার্সেন্টেজ যত বাড়বে, সেক্ষেত্রে আমার জারণ মানও তত বৃদ্ধি পাবে, তড়িৎ ঋণাত্মকতার মানটাও তত বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে ওটা হবে সমানুপাতিক একটা সম্পর্ক বিরাজ করে চলে। সংকরিত অরবিটালে এস অরবিটাল যেটা থাকে, সাপোজ sp3 তে থাকে হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখাই, জিনিসগুলো একটু দেখানো উচিত। হয়তো বা sp সংকরায়ন ছিল, sp2 সংকরায়ন ছিল, আর একটা হয়তো বা sp3 সংকরায়ন ছিল। এগুলোতে যদি আমরা একটু খেয়াল করি, এখানে s এর মান কতটুকু আর p এর মান কতটুকু আমরা একটু বের করার চেষ্টা করি। এখানে s একটা p একটা, তাহলে আমরা বলতে পারি এখানে 50% s এবং এখানে 50% p। এখানে s একটা p দুটো, আমরা বলতে পারি এখানে 33.33% s এবং এখানে 66.66% p। এখানে s একটা, অর্থাৎ এটা 3 ভাগ এটা 1 ভাগ, তাহলে আমরা বলতে পারি এখানে 25% s এবং এখানে p হচ্ছে
75%। এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু সংকরিত অরবিটালে এই তিনটা ভিতরে আমরা দেখতে পাচ্ছি sp সংকরণে s এর চরিত্রটা সব থেকে বেশি, তাহলে আমরা বলতে পারি যে sp সংকরণ যে সকল যোগে থাকবে সে সকল যোগ তত বেশি তড়িৎ ঋণাত্মক। আমরা একটা উদাহরণ দেখতে পারি sp যোগের একটা উদাহরণ হচ্ছে, যেমন আমরা লিখতে পারি ইথাইন, এটার একটা উদাহরণ দেখতে পারি সেটা হচ্ছে ইথিন, এগুলো জৈব যৌগে দেখবা তোমরা এগুলো। আর sp3 যেটা সেটা হচ্ছে আমরা লিখতে পারি একটা ইথেন। তাহলে এই তিনটা যৌগের ভিতরে কিন্তু আমার এর ক্ষেত্রে আমার তড়িৎ ঋণাত্মকতা মানটা বেশি হবে। আচ্ছা, এগুলো তো আমি বললাম, এখন একটু ফিজিক্যালি আমি একটু ব্যাখ্যা দিতে চাই যে আসলে এগুলো কেন হয়, আমরা একটু গভীর একটু দেখতে চাই। এখানে এস এর পার্সেন্টেজটা কোথায় আসলে কত বেশি সেটা কিন্তু আমরা একটু দেখে নিলাম। হ্যাঁ, আমরা যদি একটু দেখাচ্ছি, আমরা পাশে আঁকানোর চেষ্টা করি। এস অরবিটাল দেখা যায় যেহেতু, আচ্ছা প্রথমে আমরা sp3 নিয়ে একটু আলোচনা করব। এখানে যেহেতু এসটা আমরা জানি হচ্ছে গোলাকার, পিটা হচ্ছে ডাম্বেলের মতো লম্বাটে, তাহলে এখানে এসটা গোলাকার, গোলাকার ভাব এখানে আছে 25%, লম্বাটে ভাব আছে 75%। দুটো মিলে যদি আমরা চিন্তা করি লম্বাটে ভাবটাই কিন্তু এখানে পাওয়া যায় বেশি, হয়তোবা sp3 সংকরণটা দেখতে হয়তো অনেকটা এরকম, জাস্ট আমি এমনিতে দেখাচ্ছি আর কি। sp2 যখন আমরা দেখবো এখানে কিন্তু গোলাকার ভাবটা কিন্তু আগের তুলনায় একটু বেড়ে গেল, এখানে প্রায় 8% বেড়ে গেল। তাহলে যদি বেড়ে যায় এখানে লম্বাটে ভাব আবার একটু কমে গেল, তখন দেখা যায় একটু চাপা হয়ে আসে, একটু গোলাকার ভাব বেড়ে যায়, লম্বাটে ভাব একটু কমে যায়, তখন দেখা যায় যে হয়তো এটা এরকম হলো। আর sp সংকরণ দেখা যাচ্ছে এর তুলনায় আবার 17% কিন্তু প্রায় বৃদ্ধি পেয়ে গেল। 17% বৃদ্ধি পাওয়া মানে আমরা বলতে পারি এস এর চরিত্র যতটুকু, পি চরিত্র কিন্তু এখানে ঠিক ততটুকু। তার মানে এখানে গোলাটে ভাব আর একটু বেড়ে যাবে, লম্বাটে ভাব আরো কমে যাবে, তখন আমরা ধরে নিচ্ছি যে এস এর আকৃতিটা অনেকটা এরকম। অ্যাকচুয়ালি আসলে আর একটু মোটা হয়তো দেখানো যেত। যাই হোক, এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি, একটা কার্বন যদি এখানে থাকে, ধরে নিলাম একটা কার্বন এখানে বিদ্যমান, এর অরবিটাল কিন্তু এই পর্যন্ত আছে, অরবিটাল এই পর্যন্ত থাকা মানে এর ইলেকট্রন কিন্তু এই পর্যন্ত চলাফেরা করবে। এর কেন্দ্র যদি এটা হয়, ধরে নিলাম এখানে একটা মৌল যুক্ত হতে চায়, ধরে নিলাম হাইড্রোজেন বা অন্য যে কোনো একটা মৌল এখানে যুক্ত হতে চায়, হাইড্রোজেন না দিয়ে অন্য একটা মৌলের কেন্দ্রের তুলনায় এখানে কার্বনের কেন্দ্র দূরত্বটা কিন্তু আমার এখানে অবশ্যই দূরত্বের মানটা হবে কম। এখানে যদি আমি খেয়াল করি, ধরে নিলাম এখানে একটা মৌল আছে, কেন্দ্র এটা, কার্বনের কেন্দ্র এটা, এখানে যদি আমরা দূরত্বটা দেখি, দূরত্বটা কিন্তু হবে যে এতটুকু। যদি আমরা এখানে আরেকটা মৌল নিই, এই মৌলটার সঙ্গে এর কেন্দ্র এটা হলে, এর কেন্দ্র এটা হলে, আমরা দূরত্বটা যদি খেয়াল করি তাহলে হবে এতটুকু। তাহলে এখন তোমরা একটু নিজেরাই চিন্তা করো, এখানে এই তিনটার ভিতরে sp সংকরায়ন যেখানে আছে ওইখানে কিন্তু পরবর্তী পরমাণু থেকে কার্বন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের মানটা কিন্তু এখানে সবচেয়ে কম। যেহেতু এখানে সবচেয়ে কম, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে পরবর্তী যে মৌলটা ছিল ওইখান থেকে ইলেকট্রন যদি টেনে নেওয়ার ক্ষমতা কার বেশি থাকে সেটা হচ্ছে এর, কারণ এখানে দূরত্বের মানটা কম। একটু আগে আমরা দেখে আসলাম যে দূরত্বের সঙ্গে অবশ্যই একটা সম্পর্ক ছিল, ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল। যেহেতু এর দূরত্বটা কম, আমরা বলতে পারি এর তড়িৎ ঋণাত্মকতার মানটা সব থেকে বেশি। এটা একটা ফিজিক্যাল মিনিং ছিল। তো যাই হোক, আপাতত তড়িৎ ঋণাত্মকতা আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা চেষ্টা করবো বেশ কিছু যতদিন বন্ধ থাকে প্রতিদিন নতুন নতুন কোনো টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আবারও শেষের দিকে আরেকটা কথা বলি, যেহেতু ভিডিওগুলো আমি ফর্মাল ভিডিও বানাচ্ছি না, সুতরাং অবশ্যই কোনো ওয়েবসাইটের সঙ্গে আমারটা তুলনা করলে চলবে না। তাদের একটা ফর্মাল ভিডিও অনেক কাটছাট করা থাকে, এডিটিং করে ওটা পোস্ট করার সময় অনেক কিছু করে থাকে। যাই হোক, যেহেতু আমরা ওইভাবে করছি না, সুতরাং আমার ওর সঙ্গে মিলাতে যেও না। আমি জাস্ট